নতুন করে সহায়তা না এলে নভেম্বরের পর থেকে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে খাদ্যসহ অন্যান্য সংকট দেখা দেবে। এই শঙ্কা প্রকাশ করে খোদ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এমন পরিস্থিতি হলে মানবিক বিপর্যয় নেমে আসবে ক্যাম্পগুলোতে। রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে অংশীজন সংলাপের তৃতীয় দিনে বিদেশি প্রতিনিধিরা বেশ কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এ সময় সঠিক ব্যবস্থাপনার উপর জোর দেন তারা। কক্সবাজারে আছেন আমাদের সহকর্মী মনিরুল সোহাগ, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সরাসরি। মনিরুল সোহাগ, আপনাকে স্বাগত। 3 দিনের সম্মেলন তো আপনি মোটামুটি দেখলেন, শুনলেন। অংশীজনরা এই যে মানবিক বিপর্যয়ের কথা শুনে কোনো আশ্বাস দিলেন কিনা, পাশাপাশি আপনি জানেন কালকে একটা বিবৃতি দিয়েছে পশ্চিমা দেশগুলো, তারা বলেছে রোহিঙ্গা সংকট সমাধানে তারা বাংলাদেশের পাশে থাকবে। এটিও কোনো আশার আলো দেখায় কিনা? আপনি মূলত জানেন যে দীর্ঘ বছর ধরে, অর্থাৎ গত 8 বছর ধরেই কিন্তু এই সমস্যাটি সমাধানের জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে, এবং প্রতিবারই কিন্তু দেখা গেছে মূলত মিয়ানমারের পক্ষ থেকে যেভাবে সাড়া পাওয়ার আশা করা হয়েছিল সেটি বাংলাদেশের সরকার যে আশা করেছিল অথবা রোহিঙ্গারা যে আশা করেছিল তার কোনোটাই কিন্তু পাওয়া যায়নি। এবং পাশাপাশি আন্তর্জাতিক মহলের ওপর যে আশা ছিল যে রোহিঙ্গাদের যে তারা চাপ প্রয়োগ করে বা একটি শক্তি প্রদর্শন করে অথবা একটি ভালো অবস্থান তৈরি করে তাদেরকে ফেরত নেয়ার ব্যাপারে মিয়ানমারকে রাজি করানো অথবা বাধ্য করানো, সেই বিষয়টাও কিন্তু নেই। কিন্তু সাম্প্রতিক সময়ে এসে গত 1 বছরে জাতিসংঘের মহাসচিবের এই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, তাদের আশ্বাস দেয়া, এরপরে মিয়ানমারের সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে বৈঠক, এর মধ্যে আবার আজকে শেষ হলো যেটি 3 দিনের যে অংশীজন সম্মেলন, সেখানে প্রায় 100 জনেরও বেশি বিদেশি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধি যারা, তারা এদের সাথে সরাসরি কথা বলেছেন রোহিঙ্গাদের সাথে। আজকে শেষ পর্যায়ে যেটি দেখা গেছে যে রোহিঙ্গারা যে দাবিগুলো জানিয়েছেন নিজ দেশে ফেরত যাওয়ার এবং সেখানে সেই পরিবেশ তৈরি করার, সেটি কিন্তু তারা তার রোহিঙ্গাদের পাশে থাকার যে আশ্বাস সেটি তারা দিয়েছেন, এবং তারাও বলেছেন যে তারা যাতে ফিরে যেতে পারে সেই ব্যাপারে তারা সহযোগিতা করবেন, তারা সেই চেষ্টাটি তারা করবেন। এবং পাশাপাশি খাদ্য সহায়তা বা অন্যান্য সহায়তা সংকটের যে বিষয়টি এসেছে সেখানেও কিন্তু এই যারা রয়েছেন তারা কিন্তু বলেছেন যে মূলত সেই বিষয়ে যতটুকু সহায়তা করা সম্ভব দাতা সংস্থাগুলোর প্রতি তারা আহ্বান জানিয়েছেন, যাতে এখানে বরাদ্দ কমে না যায় বা প্রয়োজনীয় বরাদ্দ যাতে আসে, এই বিষয়গুলো কিন্তু আলোচনায় উঠে এসেছে এবং আশ্বস্ত করা হয়েছে। তবে সবচেয়ে বড় ব্যাপারে এই 3 দিনের সম্মেলনে যে বিষয়গুলো উঠে এসেছে, প্রধান উপদেষ্টার 7 দফা যে সুপারিশ রয়েছে, সবগুলো মিলে কিন্তু সামনের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশন যেটি রয়েছে সেখানে সাইডলাইন বৈঠকে যে 160টি দেশের একটি বৈঠক অনুষ্ঠিত হবে রোহিঙ্গা সমস্যা নিয়ে, সেইখানে কিন্তু এই বিষয়গুলো তুলে ধরা হবে। এবং বাংলাদেশ সহ সংশ্লিষ্ট বিভিন্ন মহল বা অনেকেই মনে করছেন এই ধরনের যে প্রচেষ্টা বা যেভাবে আগানো হচ্ছে ক্রমাগতভাবে এই অব্যাহত থাকলে সেটি আসলে একসময় যে রোহিঙ্গা সমস্যা সমাধানে আলোর মুখ দেখতে পারে। তবে বাংলাদেশে আজ এই গত 3 দিন যারা ঘুরে গেছেন, তাদের যে রোহিঙ্গাদের কাছ থেকে তারা যে বিষয়গুলো জেনেছেন, সার্বিক যে পরিস্থিতি তারা বুঝে গেছেন, সেটি নিশ্চয়ই আন্তর্জাতিক মহলে আরো নতুন করে সবাইকে উৎসাহিত করবে এই সমস্যাটি সমাধানের জন্য, এবং সেই গতি হয়তো বাড়তে পারে বলে মনে করছেন অনেকে। মনিরুল সোহাগ, অনেক ধন্যবাদ। কক্সবাজার থেকে যুক্ত ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি মনিরুল সোহাগ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। ভোটের দিন ক্যাম্পাস ঘিরে 3 স্তরের নিরাপত্তা থাকবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে সেনাবাহিনী। নির্বাচনের প্রস্তুতি হিসেবে সব প্যানেলের ভিপি, জিএস, এজিএস প্রার্থীর সাথে বৈঠক শেষে একথা জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া 8 এবং 9 সেপ্টেম্বর মেট্রো রেলের বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে। ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে সব প্যানেলের ভিপি, জিএস, এজিএস পদপ্রার্থীর সাথে সিনেট ভবনে মতবিনিময় করে নির্বাচন কমিশন। এ সময় প্রচারণা চলাকালীন আচরণবিধি সম্পর্কে অবহিত করা হয়। নির্বাচন নির্বিঘ্ন করতে থাকবে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রবেশ মুখের 7টি পয়েন্টে কাজ করবে সেনাবাহিনী। এছাড়া মুক্তিযুদ্ধ ও 24শে শহীদদের অবমাননা করে কোনো প্রচারণা চালাতে পারবে না প্রার্থীরা। বাংলাদেশের সার্বভৌমত্ব, মহান মুক্তিযুদ্ধের যে সকল শহীদ, যে সকল বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের যে সমস্ত প্রতীক, তার কোনটির প্রতি কোন রকম অসম্মান প্রদর্শন করে কোন প্রচার কার্যক্রম চালানো যাবে না। সারাদিন তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন, প্রয়োজন অনুযায়ী আসবেন। ভোট দান সম্পন্ন হওয়ার পরে ভোট কেন্দ্রগুলো আর্মি দ্বারা কর্ডন করা হবে। শুধুমাত্র যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া ভোট কেন্দ্রের ভিতরে গণনার সময় আর অন্য কেউ থাকতে পারবে না।
পরে ডাকসু নির্বাচনের দিন টিএসসির মেট্রো স্টেশন বন্ধ না করে ভোটারদের প্রবেশাধিকার চান ছাত্রদলের প্রার্থীরা। আচরণবিধির বেশ কিছু নিয়ম অস্পষ্ট বলে মন্তব্য করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। আর নির্বাচন চলাকালীন ক্লাস পরীক্ষা রাখা অযৌক্তিক বলছেন বিনিয়ামিন মোল্লা। ওনারা শিক্ষার্থীদের উপরে এই বিষয়গুলো জোর করে চাপিয়ে দিতে পারেন না। অবশ্যই আগের দিনগুলোতে যাদের গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলোকে যেন কিছু রিশিডিউল করা হয়, যেন সবার জন্য ফ্লেক্সিবিলিটি হয়। নিরাপত্তা কর্মী দেন যেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তার আইডি কার্ড প্রদর্শন করে এই মেট্রো স্টেশনকে ব্যবহার করতে পারে। এদিকে সোমবার প্রভোস্ট বরাবর ক্ষমা চেয়ে চিঠি পাঠানোর কথা অস্বীকার করেছেন উমামা ফাতেমা। প্রার্থনা করে আমি কোনো চিঠি দিইনি আসলে। সুলতানা স্বর্ণা, টিবিসি নিউজ, ঢাকা। আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। সুলতানা স্বর্ণা, আজকের দৃশ্যটা কালকের থেকে নিশ্চয়ই ভিন্ন। প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল, উৎসব মুখরতা কেমন দেখছেন? এবারের নির্বাচন নিয়ে কিন্তু ডাকসু এবং হল সংসদ নির্বাচন নিয়ে আমরা একটি জিনিস প্রথম দিন থেকে লক্ষ্য করছি, সেটি হলো সৌহার্দ্যপূর্ণতা এবং হৃদ্যতা। প্রতিটি শিক্ষার্থীর, প্রতিটি যে ভিপি প্রার্থীরা রয়েছেন বা এইচএস প্রার্থী রয়েছেন, বিভিন্ন প্রার্থীরা যারা রয়েছেন তাদের, এবং সেক্ষেত্রে যদি উল্লেখ করি, কিছুক্ষণ আগেও আমার একজন স্বতন্ত্র প্রার্থীর সাথে কথা হচ্ছিল, তিনি কিন্তু বলেছেন যে মুক্তিযুদ্ধের সময়, এমনকি জুলাই আন্দোলনের সময়ও কিন্তু গত বছর সকলে একত্রিত হয়ে কাজ করেছেন একটি লক্ষ্যের উদ্দেশ্যে, এবং তাদের সাথে কিন্তু তখন তারা ভুলে গিয়েছিলেন কে কোন ধর্মের, কে কোন মতের, কে কোন জাতির, এবং তারা সবাই একটি গোলের পিছেই কিন্তু ছুটেছেন। এবারও ডাকসু নির্বাচন ভিপি প্রার্থীরা কিন্তু খানিকটা একই ধরনের কথা বলছেন। যে আনুষ্ঠানিকতার কথা যদি বলি, প্রচারণার কথা যদি বলি, কিছুক্ষণ আগেও আমরা লক্ষ্য করেছি ছাত্র দল এর সাথে ছাত্র শিবিরের পাশাপাশি কিন্তু তারা একসাথে কথা বলছেন, তারা একে অপরকে জড়িয়ে ধরছেন, কিংবা বিভিন্নভাবে কিন্তু তারা তাদের সেই সৌহার্দ্যপূর্ণ আচরণটি বজায় রাখছেন। তবে আজ যেহেতু নির্বাচনী প্রচারণার একদম শুরুর দিন, তাই কিন্তু আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন জায়গায় ব্যানার ফেস্টুন বসাতে, অর্থাৎ আমরা সবচেয়ে বেশি কিন্তু লক্ষ্য করেছি ছাত্র শিবিরের বিভিন্ন জায়গায় আচরণবিধি মেনে সাদা কালো যে ব্যানার ফেস্টুনগুলো রয়েছে, সাদা কালো কিন্তু ছবি সম্বলিতভাবে তারা তাদের সম্পূর্ণ প্যানেলের বিভিন্ন ক্ষেত্রে ব্যানার ফেস্টুন দিয়েছেন। এবং তার পাশাপাশি যদি আমি বলি, আমি বর্তমানে রয়েছি টিএসসির মাঠে। টিএসসিতেও কিন্তু আমরা দেখেছি মেঘমল্লার বসুর যে প্রতিরোধ পর্ষদ, সেই পর্ষদের কিন্তু বিশাল বিশাল কয়েকটি ব্যানার পেছনে লাগানো হয়েছে এবং সেই ব্যানারগুলো কিন্তু টানানো হয়েছে। তার পাশাপাশি অন্যান্য প্যানেল থেকেও কিন্তু আমরা লক্ষ্য করছি, ইসলামী আন্দোলনের যে প্যানেলটি রয়েছে তাদের পক্ষ থেকেও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে শিক্ষার্থীদের কাছে ছোট ছোট আকারের লিফলেট কিন্তু তারা বিতরণ করছেন, এবং বারংবারই তারা শিক্ষার্থীদের কাছে কিন্তু পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন। তারা চেষ্টা করছেন শিক্ষার্থীদের কাছে তাদের যে ইশতেহারটি রয়েছে সেই ইশতেহারটি পৌঁছে দিতে। এবং সেক্ষেত্রে একটি জিনিস লক্ষণীয়, সবাই আচরণবিধির যে নিয়ম কানুন দেওয়া হয়েছে, যে কোনো গাছে পোস্টার লাগানো যাবে না, দেয়ালে পোস্টার লাগানো যাবে না, এই বিষয়গুলো কি আপনি খেয়াল করেছেন কিনা? কোথাও আচরণবিধি লঙ্ঘনের কোনো বিষয় আছে কিনা? চলে আসছে। এবং একাডেমিক দিকগুলোর কথা যদি আমি বিশেষ করে উল্লেখ করি, স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে এবং ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু একাডেমিক লাইব্রেরিকে উন্নত করার কথা বলা হয়েছে এবং গবেষণার কথাও বলা হয়েছে। তবে কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা হয়েছিল চিফ রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের, এবং নির্বাচন কমিশন থেকে কিন্তু কয়েকটি জিনিস আমাদেরকে সুস্পষ্ট করে বলা হয়েছে গণমাধ্যমের সামনে। সেটি হলো কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার জায়গা, ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণার জায়গা, ঢাকা বিশ্ববিদ্যালয় আবারও চায় তার পুরনো ঐতিহ্যে এবং পুরনো গ্লোরিফাইড যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসে ফেরত যেতে। তারা কোনোভাবেই আবারও অপসংস্কৃতি বা অপরাজনীতি এই ক্যাম্পাসে ফেরত চায় না বলে কিন্তু মন্তব্য করেছেন। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা যখনই কথা বলেছি তখন কিন্তু বিভিন্ন শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের যারা কমিশনার রয়েছেন তারা কিন্তু একটি জিনিস নিশ্চিত করেছেন যে সেনা মোতায়েনের পাশাপাশি পর্যাপ্ত পুলিশ কিন্তু টহল দেওয়া শুরু করবেন আজ থেকে, এবং সেনাবাহিনীর যে পদচারণা থাকবে সেটি নিয়ে কিন্তু পরিষ্কার করেছে নির্বাচন কমিশন। সেখানে একটি জিনিস বলা হয়েছে যে 7টি যে পয়েন্ট থাকবে নির্বাচনের দিন, অর্থাৎ 9 সেপ্টেম্বর, যে 7টি পয়েন্ট থাকবে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার, সেই 7টি পয়েন্টে শুধুমাত্র সেনাবাহিনী মোতায়েন করা থাকবে। এবং তার পাশাপাশি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে জানানো হয়েছে যে ভোট যে
প্রদান করা হবে সেই পোলিং স্টেশনগুলোতে কিন্তু সেনাবাহিনী সাহায্য করবে এবং ভোট যেখানে নেওয়া হবে সেটা শুধুমাত্র মোটামুটি সেই মানে জায়গায়। রিটার্নিং অফিস বা নির্বাচন কমিশনের যে ব্রিফিং ছিল সেটি কোনো কারণে আপনি আমার প্রশ্নটি শুনতে পাননি। যাই হোক, পরবর্তী খবরে হয়তো এই বিষয়ে আপডেট আবার জানার চেষ্টা করব আপনার কাছ থেকে। সুলতানা স্বর্ণা, আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। ডাকসু নির্বাচন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যখন প্রচারণা মুখর, সেই মুহূর্তে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছে বুয়েটের শিক্ষার্থীরা। সেখানটায় আছেন আমাদের সহকর্মী রাকিব হোসেন, তার কাছ থেকে জানার চেষ্টা করব তাদের দাবিগুলো কি, যান চলাচলের কি অবস্থা। রাকিব, একটু জানাবেন আসলে সেখানকার পরিস্থিতি। শাহবাগ মানে ঢাকার প্রাণকেন্দ্র। 3 দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে ব্লকের কর্মসূচি পালন করছে বুয়েট সহ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এর কারণে কিন্তু টিএসসি থেকে মোটর এবং হাইকোর্ট থেকে শাহবাগের সড়ক কিন্তু বন্ধ রয়েছে, পুরো যান চলাচল বন্ধ। একটা বিষয় একটু জানিয়ে রাখি, 3 দফা দাবি বাস্তবায়নে কিন্তু গত কয়েক মাস ধরে হচ্ছে বুয়েট সহ ঢাকার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাস ভিত্তিক হচ্ছে আন্দোলন করেছিলেন এবং তারা দাবি আদায়ে কিন্তু শিক্ষা এবং প্রশাসন মন্ত্রণালয়ে চিঠি এবং স্মারকলিপি দিয়েছিলেন, কিন্তু এরপরও কোনো আমলে নেয়নি সরকারের পক্ষ থেকে বিষয়টি। তাদের দাবি সরকারের পক্ষ থেকে বিষয়টি আমলে নেয়নি। এই আমলে না নেওয়ার কারণে কি তারা হচ্ছে মূলত এই সড়ক অবরোধ করে শাহবাগে আসলে আজকে কর্মসূচিতে অংশ নেন। আরেকটা বিষয় একটু জানাতে চাই, শিক্ষার্থীরা আমাদের যেটা জানিয়েছেন যে গতকালকে বুয়েট ক্যাম্পাসে যখন তারা ক্যাম্পাসে আন্দোলন করেন, আন্দোলনের পরে কিন্তু আসলে সেই আন্দোলনে যে শিক্ষার্থী ছিলেন, রোকন নামে একজন বিএসসির একজন শিক্ষার্থী ছিলেন, তাকে আসলে ডিপ্লোমার এক শিক্ষার্থী হচ্ছে তাকে হত্যার হুমকি দেয় এবং সেই হুমকির প্রতিবাদে তারা আসলে তাদের খুব আরো চরমে ওঠে। আজকে তারা হচ্ছে আনুষ্ঠানিকভাবে কঠোর কর্মসূচিতে যায় এবং শাহবাগ সড়ক ঠিক দুপুর দিকে এই শাহবাগের যে মোড় রয়েছে তার রাস্তার এই মোড়টি তারা অবরোধ করে, আপনি দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তা হচ্ছে অবরোধ করে তারপর হচ্ছে তারা আসলে বিক্ষোভ কর্মসূচি আসলে পালন করছে। এই কর্মসূচির নাম দিয়েছেন তারা ব্লকের। তাদের রাত 8টার মধ্যে এই দাবি বাস্তবায়ন না হলে কিন্তু তারা আসলে আরো কঠোর কর্মসূচি দিবে। তারা বলছেন যে রাত 8টার মধ্যে সরকারের পক্ষ থেকে যদি কেউ এসে যে 3 দফা দাবি আদায় তারা করেছেন সেটা সমাধান করা হয় তাহলে তারা আসলে সড়ক ছেড়ে দিবেন। এবং আরেকটা বিষয় জানাতে চাই, এই আন্দোলনের কারণে কিন্তু এই যে আশপাশের যে সড়কটি রয়েছে, হাইকোর্ট থেকে মিরপুর যে সড়ক এবং টিএসসি থেকে বাংলা মোটর যে সড়ক, এই সড়কগুলো কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সবশেষ। রাকিব হোসেন, ধন্যবাদ আপনাকে। 31শে অগস্ট পর্যন্ত বাড়ানো হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম বিতরণের সময়। আজও ফর্ম সংগ্রহে আগ্রহ দেখা গেছে শিক্ষার্থীদের মাঝে। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা জাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশের পর মনোনয়নপত্রের বৈধতা এবং বাতিলের বিরুদ্ধে আপিল শেষ হয়েছে। 29শে অগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নিয়ে সরগরম ক্যাম্পাস। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার মনোনয়ন ফরম বিতরণের শেষ দিন থাকলেও বিকেলে কমিশনের বৈঠকের পর তা বাড়ানো হয় 31শে আগস্ট পর্যন্ত। 24 তারিখ থেকে আমাদের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছিল, আজকে পর্যন্ত ছিল, কিন্তু আমরা সকলের অন্তর্ভুক্তির কথা বিবেচনা করে আমরা এটাকে 31/8/2025 পর্যন্ত বর্ধিত করেছি। তবে এমন সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কোন রকম যৌক্তিক গ্রাউন্ড ছাড়া এখনো প্রশাসন আমাদেরকে ক্লিয়ার করে নাই তারা কি কারণে এটা পিছাইছে। তারা কোনো একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ছাত্রদের সাথে একটা প্রতারণা তারা এই চেয়ারে বসে করতে যাচ্ছে। এই পিছানোটা এটা হচ্ছে প্রথম স্টেপ। এটার ফাইনাল স্টেপ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে বানচাল করা। এটা পিছিয়ে যাওয়া মানে না হওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায়। আমরা কখনোই পজিটিভ ভাবে দেখি না। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশের পর মনোনয়নপত্রের বৈধতা ও বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণ করেছে কমিশন। সকাল 9টা থেকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন কমিশন কার্যালয়ে খসড়া তালিকায় বাদ পড়া প্রার্থীরা আপিল আবেদন করেছেন। মনোনয়ন জমা দিয়েছিলাম সহ ক্রীড়া সম্পাদক পদে। তো গতকাল আমার ক্রীড়া সম্পাদক পদে প্রার্থী তালিকায় নাম আসে। তো আজকে সেটি সংশোধনের জন্যই মূলত আমি এখানে আপিল করেছি। আমার প্রস্তাব এবং সমর্থকের কিছু ইনফরমেশন ভুল ছিল, এই কারণে আমার আবেদনটি গ্রহণ করা হয় নাই। তো আমি পরবর্তীতে আবেদনের নোটিশে যা জানানো হয়েছিল বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের
মানে নির্বাচন কমিশন থেকে, তার প্রেক্ষিতে আজকে আমি আবেদন করেছি। বুধবার আপিলের শুনানি ও রায় শেষে আগামী 29 আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী 11 সেপ্টেম্বর। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ ডেস্ক। দুজন সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী মীর কাদের এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী জুবায়ের আহমেদ। মীর কাদের এবং জুবায়ের আহমেদ দুজনকে ধন্যবাদ। রাজশাহীকে দিয়ে শুরু করি। হঠাৎ করে রাজশাহীর মনোনয়ন ফর্ম বিতরণ যে সময়টা বাড়ানো হলো, তাতে কি নির্বাচনের তারিখটাও পেছাতে পারে? বা কেউ কেউ যে বলা হলো বা অভিযোগ করা হলো যে নির্বাচন বানচালের একটা ষড়যন্ত্র, সেরকম কিছু লক্ষ্য করেছেন কি আপনি? চুল আপনাকে ধন্যবাদ। আসলে আজকে যে নির্বাচন কমিশনের যে মিটিংটা ছিল, সেই মিটিংয়ে মনোনয়ন ফর্ম উত্তোলনের যে ডেট, সেটা 5 দিন পিছিয়ে 31 আগস্ট পর্যন্ত করা হয়েছে। এর পরবর্তী শিক্ষার্থীরা আসলে অনেক ধরনের ক্ষোভ প্রকাশ করেছেন। তবে নির্বাচন কমিশন যে শিক্ষার্থীরা যেটি বলছেন যে ছাত্রদল বেশ কিছু দাবি দেওয়া করেছিল, তার মধ্যে একটি ছিল নির্বাচন পেছানো, সেই কারণে পেছানো হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন যেটি বলছেন যে নতুন করে যে ছবিসহ ভোটার তালিকা প্রকাশ করতে হবে, এরপর শিক্ষার্থীদের ডোপ টেস্ট, যারা প্রার্থী হবেন এবারে নির্বাচনে কিন্তু যারা প্রার্থী হবেন তাদেরকে বাধ্যতামূলক ডোপ টেস্ট করাতে হবে, যে কারণে আরো বেশ কিছু সময় লাগবে। এই সময়ের কারণে মূলত তারা আসলে এই যে প্রার্থী তার যে সময়, এটা মানে মনোনয়ন ফর্ম তুলনার যে সময়, সেটা বাড়িয়েছে। এবং ধারণা করা হচ্ছে যে এখনো মিটিং চলছে, হয়তোবা রাকসু নির্বাচনের যে তারিখ, সেটা হয়তোবা কিছুদিন পেছানো হবে। তবে এটা নিয়ে আসলে আমরা এখানে দেখেছি শিবির বিক্ষোভ করেছে, ছাত্র অধিকার পরিষদ, বাম সংগঠনের নেতাকর্মীরা এবং সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা দেখেছি এটা নিয়ে আসলে বিক্ষোভ করতে। তো শিক্ষার্থীর মধ্যে ক্ষোভ দেখা যাচ্ছে। শিক্ষার্থীরা বলছেন যে আসলে 15 সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, কিন্তু নির্বাচন কমিশনার যেটি বলছেন যে তাদের কিছু প্রস্তুতির ঘাটতি রয়েছে, অর্থাৎ বেশ কিছু বিষয় নতুন করে সংযোজন করা লাগবে, এই কারণে নির্বাচনের জন্য কিছুদিন সময় প্রয়োজন বলে তারা সেটি বলছেন আর কি। তার মানে নির্বাচন পেছানোর একটা সম্ভাবনা দেখা দিয়েছে, যে অভিযোগটা এসেছিল। আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমাদেরকে। জুবায়ের আহমেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন। মনোনয়ন ফর্ম যাদের হলো তাদের আপিলটা শেষ হয়েছে, খসড়া তালিকা প্রকাশের তারিখও আমরা পেয়েছি। এটা এক ধরনের উৎসব মুখরতা তো অবশ্যই ক্যাম্পাসে থাকার কথা, কি মনে হয়? জি, ধন্যবাদ জুয়েল আপনাকে। আমি শুরুতে আপনাকে জানিয়ে রাখতে চাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই জাকসু নির্বাচন ঘিরে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আর অন্যদিকে আমরা খসড়া প্রার্থী তালিকা প্রকাশের কথা জানি, এও জানি যে আজকে কিন্তু আসলে ওই খসড়া প্রার্থী তালিকা যারা বাদ পড়েছেন তাদের কিন্তু আজকে আপিল গ্রহণ চলেছে এবং আগামীকাল তা শুনানি করা হবে। এদিকে উৎসবের আমেজ থাকলেও কিন্তু আপনাকে আমি আরো জানিয়ে রাখতে চাই, সর্বশেষ জাকসু নির্বাচন ঘিরে যে আলোচনা সমালোচনা চলছে, সে জায়গায় কিন্তু আজকে ছাত্রদলের একটি কার্যক্রম নিয়ে কিন্তু প্রার্থী এবং শিক্ষার্থীদের মধ্যে একটি প্রশ্ন উঠেছে। আজকে সাবেক ছাত্রদলের এক নেতা হাবিবুর রহমান কবির, তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিন্তু আজকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, যেটি আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের সাবেক শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এবং আলোচনার বিষয় হচ্ছে যে আসলে এই প্রোগ্রামে কিন্তু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্বয়ং কামরুল আহসান, তিনি কিন্তু নিজে এখানে ছিলেন এবং একই সাথে জাকসু নির্বাচন কমিশনের একজন সদস্য, তিনিও কিন্তু এই প্রোগ্রামে ছিলেন। তো এই ঘটনার পরে কিন্তু সাধারণ শিক্ষার্থী এবং অন্যান্য প্রার্থীদের আসলে প্রশ্ন উঠেছে যে আসলে গত 20 আগস্ট কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের দলীয় কার্যক্রম এবং সভা সমাবেশ নিষিদ্ধ করে কিন্তু একটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল। তো সেই জায়গায় এই জাকসু কার্যক্রমের মধ্যে আসলে এরকম একটি দলীয় প্রোগ্রাম করা আসলে শিক্ষার্থীদের মধ্যে একটি প্রশ্ন তুলেছে এবং তারা আসলে অভিযোগ তুলছেন যে এটি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন। এদিকে কিন্তু আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি আমি অফলাইন ফোনে। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে যে আসলে এটি কোনো দলীয় কার্যক্রম ছিল না, এটি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং সাবেক ছাত্রদলের নেতাকর্মীদের উদ্যোগে এটি আয়োজিত হয়েছিল, যার ফলে আমি আসলে সেই অনুমতি দিয়েছি। তো এটি নিয়ে কিন্তু আসলে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের জাকসু ঘিরে এবং প্রার্থী এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আলোচনা সমালোচনা চলছে, আমি সর্বশেষ জানতে পেরেছি। জুবায়ের আহমেদ, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জুবায়ের আহমেদ এবং মীর কাদের দুজনই ছিলেন আমাদের সঙ্গে জাহাঙ্গীরনগর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বিএনপির।
রাজনৈতিক কৌশল হিসেবে দু একটি দল নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। যৌক্তিক কারণ ছাড়া জনপ্রত্যাশার বাইরে কেউ ভোটে না আসলে ভবিষ্যতে হারাতে পারে অস্তিত্ব। গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার বিকেলে গুলশানের নিজ বাসায় সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, দেশের নির্বাচনী আমেজ চলছে। পিআর বা গণপরিষদের দাবি রাজনৈতিক কৌশল। যারা এর বিপক্ষে কথা বলবে তারাই জনবিচ্ছিন্ন হয়ে যাবে। এগুলো রাজনৈতিক কৌশল হিসেবে নির্বাচনের আগে দুই একটি রাজনৈতিক দল হয়তো মাঠের বক্তৃতায় উত্থাপন করছে, কিন্তু নিম্নকক্ষে পিআর নিয়ে কোনো আলোচনা আমাদের জাতীয় ঐক্যমত্য কমিশনে ছিল না, কোনো এজেন্ডায় ছিল না, টেবিলে ছিল না। সুতরাং এই বিষয়ে আমি কোনো এখানে বক্তব্য দিতে চাই না। জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট করার কোনো সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, যুগপৎ আন্দোলনে যারা অংশ নিয়েছেন তারা সহ কয়েকটি ইসলামী দলের সঙ্গে আলোচনা চলছে। অন্যান্য দলের ক্ষেত্রে যুগপৎ আন্দোলনে যারা আমাদের সাথে সঙ্গী ছিলেন তাদের সাথে আমাদের প্রতিশ্রুতি আছে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব। এমনকি আগামী দিনে যদি আমরা সরকার গঠনের সুযোগ পাই, তারাও সরকারের অংশ হিসেবে থাকবে। তার বিশ্বাস, রমজানের এক সপ্তাহ আগে নির্বাচন হবে, এ নিয়ে কোনো শঙ্কা নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধে, রমজান শুরুর এক সপ্তাহ আগে ইনশাআল্লাহ বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো দল জনপ্রত্যাশার বাইরে অবস্থান নিলে তাদের অস্তিত্ব থাকবে না বলেও জানান তিনি। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। সব প্রক্রিয়া শেষ করার পরেও দক্ষিণ কোরিয়া যেতে পারছেন না 14,000-এর বেশি বাংলাদেশি কর্মী। নিয়োগকর্তা চাহিদাপত্র না আসাকেই প্রধান কারণ বলে মনে করছে বোয়েসেল। এ সমস্যার সমাধানে দেশটির সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও জানায় সংস্থাটি। জটিলতা কাটিয়ে এই প্রশিক্ষিত কর্মীদের পাঠাতে উদ্যোগ নেওয়ার তাগিদ অভিবাসন খাত সংশ্লিষ্টদের। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল এবং দক্ষিণ কোরিয়া সরকারের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সার্ভিসের মাধ্যমে দেশটিতে কর্মী পাঠায় বাংলাদেশ, যা শুরু হয় 1994 সাল থেকে। জাহাজ নির্মাণ, মৎস্যশিল্প সহ বিভিন্ন খাতে কর্মী নেয় দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ সহ 16টি দেশ থেকে শ্রমিক যায় সেখানে। সেখানকার এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম ইপিএস এর আওতায় যে কোটা বরাদ্দ থাকে তা পূরণ করতে পারেনি বাংলাদেশ। নিয়োগকর্তার চাহিদাপত্র না আসায় এর প্রধান কারণ। সব প্রক্রিয়া শেষ করার পরও এখনো যেতে না পারায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। যে ছেলেটা 22-এ পরীক্ষা দিয়েছে তাদের ভিসা নিশ্চিত করে দেন 23-এর ব্যাচ ধরুক, ইস্যুর ক্ষেত্রে ধারাবাহিকতা থাকুক। আগে বাংলাদেশে একবার সার্কুলার হতো, কিন্তু 2022-এর পর থেকে এক বছরে 5টা সার্কুলারের কারণে আজকে এই অবস্থা হয়েছে। এই লাইনে সময় দিয়েছে, মেধা দিয়েছে, অর্থ খরচ করেছে, তারপরও তাদের ইস্যু হচ্ছে না। যৌক্তিক দাবি যে আমাদের জন্য বোয়েসেল থেকে অটো রোস্টারের ব্যবস্থা করে। স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশি কর্মীরা যাতে দেশটিতে যেতে পারে সেদিকে নজর দেওয়ার পরামর্শ অভিবাসন বিশেষজ্ঞদের। দক্ষিণ কোরিয়া যেহেতু একটা নিয়োগ প্রক্রিয়া একটা স্বচ্ছ পদ্ধতিতে চলে আসে, সেক্ষেত্রে সরকারের উচিত যারা ভাষা পরীক্ষা উত্তীর্ণ হলো নতুন করে একটা রোস্টার করার আগে আসলে ইতিমধ্যে যারা রোস্টার আছে তাদের প্রায় প্রত্যেককে যেন আসলে পাঠানো যায় সেই ব্যবস্থাটা করা উচিত। এখানকার নিয়োগকর্তা কতটা চাহিদা আছে সেই বিষয়গুলো ফলো আপ করা, যতজন উত্তীর্ণ হলো প্রত্যেকে যেন যথাসময় যেতে পারে, আরেকটা ব্যাচ শুরুর আগেই তারা যেন যেতে পারে। জটিলতা কাটিয়ে কর্মী পাঠাতে সেদেশের সরকারের সঙ্গে যোগাযোগ করছে বোয়েসেল। আমাদের যে HRD বলে কোরিয়ান, যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, তারা হচ্ছে এই তালিকাটা করেন। বছর বছর পরীক্ষা নেওয়া হচ্ছে এবং তালিকা লম্বা হচ্ছে, কিন্তু সেভাবে চাকরির বাজার থেকে চাকরির কোনো খবর আসছে না। বাজারও ধরার জন্যে আমরা হচ্ছে যে চেষ্টা করতেছি, সেখান থেকেও একটা হয়তো সংবাদ আসবে ইনশাল্লাহ, যাতে করে আমাদের ছেলেটা কিছু যেতে পারে সেই দেশে। এ পর্যন্ত দক্ষিণ কোরিয়া গেছেন 36,000 বেশি বাংলাদেশি কর্মী। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। মিশরে সমুদ্রতলে খোঁজ মিলেছে 2000 বছরেরও বেশি সময়ের পুরনো এক শহরের। একে প্রাচীন ক্যানোপাস নগরীর সম্প্রসারিত অংশ বলে ধারণা করছেন প্রত্নতত্ত্ববিদরা। আলেকজান্দ্রিয়া উপকূলের তলদেশ থেকে নিদর্শন হিসেবে রেখে দিতে তুলে আনা হয়েছে চুনা পাথরের তৈরি ভবন, বাণিজ্যিক এবং শিল্প প্রতিষ্ঠানের কাঠামো, প্রত্নতত্ত্ব ও ডকইয়ার্ডের ধ্বংসাবশেষ। টলেমীয় শাসনামলে প্রায় 300 বছর ও রোমান সাম্রাজ্যের অধীনে আরও 600 বছর সমৃদ্ধ নগরী হিসেবে পরিচিত ছিল কানোপাস শহর। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি আর ভূমিকম্পে শহরটি এবং পাশের বন্দর হেরাক্লিয়ন ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যায়।
সম্প্রতি আলেকজান্দ্রিয়া উপকূলে সমুদ্রতলে চাপা পড়ে থাকা 2000 বছরেরও বেশি সময়ের পুরনো শহরটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। পানির নিচ থেকে তুলে আনা হয়েছে মাথা ভাঙা একটি মূর্তি, চুনাপাথরের তৈরি ভবন, বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানের কাঠামো, প্রত্নবস্তু ও ডকইয়ার্ডের ধ্বংসাবশেষ সহ বেশ কিছু জিনিস। মিশর কর্তৃপক্ষ বলছে, আবুকির উপসাগরের গভীরে ডুবে থাকা এই শহরটি প্রাচীন কানুপাস নগরীর সম্প্রসারিত অংশ। সাগরের নিচে এখনও বহু নিদর্শন রয়ে গেছে, বাকিগুলো জলমগ্ন ঐতিহ্যের অংশ হিসেবেই থাকবে। ইতিহাস খ্যাত এই শহরটি এখন ঝুঁকির মুখে। জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে প্রতি বছরই প্রায় 3 মিলিমিটারের বেশি ডুবে যাচ্ছে উপকূলীয় এই শহরটি। জাতিসংঘের আশঙ্কা, 2050 সালের মধ্যে আলেকজান্দ্রিয়ার 1/3 সমুদ্রগর্ভে তলিয়ে যাবে বা বসবাসের অযোগ্য হয়ে পড়বে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি নির্বাচিত সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকবেন।